আসসালামু আলাইকুম। আজকে পত্রিকাতে একটা আর্থিক প্রতিবেদন পড়লাম। প্রতিবেদনে বলা হয়েছে যে দেশের অর্থনীতি বড় হচ্ছে, কিন্তু আর্থিক প্রতিষ্ঠানগুলোর সম্পদ সেই তুলনায় বাড়তেছে না, বরং তাদের সম্পদ কমতেছে। তো সম্পদ কমে যাচ্ছে কেন? অনেক কথা বলছে। সের মধ্যে বলছে যে সবচেয়ে বড় কারণ হলো খেলাপি ঋণ। এটা একটা সবচেয়ে বড় কারণ। যতগুলো লোন দিচ্ছে, যেভাবে এই লোনগুলো কোনো সম্পদ তৈরি করতেছে না, বরং দায় তৈরি করতেছে প্রতিষ্ঠানগুলোর উপরে। 50,000 কোটি টাকা, 42,000 কোটি টাকা সম্পদ আছে সবগুলো আর্থিক প্রতিষ্ঠানের হাতে। বাংলাদেশে যতগুলো আর্থিক প্রতিষ্ঠান আছে সবার হাতে 42,000 কোটি টাকার সম্পদ আছে। কিন্তু এর মধ্যে 50,000 কোটি টাকা এই 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 সম্পদ, তো সম্পদ কি, যেমন লোন দিছে, লোন আছে বা বিভিন্ন মর্টগেজ আছে, রিজার্ভ আছে, ক্যাশ আছে। এর মধ্যে এই যে লোনের সেকশন, লোনের সেকশন যেটা, এই লোন সেকশনের মধ্যে 50,000 কোটি টাকা কখনো টাকা ফেরত আসবে না। এই লোন আর জীবনেও ওই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো ফেরত আনতে পারবে না। আবার 9.5 লক্ষ কোটি টাকার যে সম্পদ, এটা খুবই ঝুঁকিপূর্ণ। এগুলা যায় যায় অবস্থা। 9.5 লক্ষ কোটি টাকা মানে মরে মরে এরকম একটা অবস্থা। আর 6 লক্ষ কোটি টাকা আছে হলো খেলাপি ঋণ, 6 লক্ষ কোটি টাকার বেশি। মানে অবিশ্বাস্য। বাংলাদেশের মতো এত এত জনবহুল একটা দেশে অর্থনীতির যে এই যেভাবে সম্পদ বাড়ার কথা ছিল আর্থিক প্রতিষ্ঠানগুলোর, কিন্তু দুর্ভাগ্যক্রমে সে সম্পদ বাড়ে নাই। আর যতটুকু বাড়ছে এর মধ্যে এরকম ভেজাল আছে সবগুলোর মধ্যে। তো প্রতিবেদনটা যতটুকু দেখলাম, দেখে শুনে মনে হলো কি যে শুধু খারাপ কথা না, ওর মধ্যে অনেক ভালো কথাও লেখা আছে। ভালো কথার মধ্যে বলা হয়েছে যে অনেকগুলা খুবই ভালো কথা বলা আছে। তার ভিতরে বলা আছে যে ব্যাংক এবং এনবিএফআইগুলো খুব ভালো করতেছে। তাদের যে হিসাব, বাৎসরিক হিসাব তুলনামূলকভাবে সঠিক। আবার বলতেছে যে তাদের যে সম্পদ ডেভেলপ করতেছে, যে সম্পদগুলো ডেভেলপ করতেছে, ওই সম্পদগুলো তুলনামূলকভাবে মানসম্পন্ন অন্যান্য সম্পদগুলোর চাইতে। তো এদের কোয়ালিটি আছে, তারা যে অ্যাসেটগুলো নিয়ে নার্চার করে এগুলো কোয়ালিটি রাখে, যেটা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে সেটা এমনটা পাওয়া যায় না। বাংলাদেশ ব্যাংক খুব কঠিন কঠিন কিছু অডিট করছে। দেখা যাচ্ছে বেসরকারি ব্যাংকগুলো 1 নাম্বার, 2 নম্বর হলো এনবিএফআই, 3 নাম্বার হলো 3 নাম্বারের মধ্যে রাখছে হলো একে জীবন বিমা মানে ইন্স্যুরেন্স কোম্পানি। কিন্তু বলছে যে দেশে 46টা ইন্স্যুরেন্স কোম্পানি আছে, এর মধ্যে 33টার হিসাবেই ভুল। অর্থাৎ এদের যে হিসাব কিতাব, এর মধ্যে অনেক গড়বড় আছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো। এছাড়া মিউচুয়াল ফান্ড আছে, 5টা এনবিএফআই আছে। এই এনবিএফআইগুলো কোনো ক্যাপিটাল কালেক্ট করে না, পাবলিকের কাছ থেকে ক্যাপিটাল না, ডিপোজিট কালেক্ট করে না। কিন্তু এরা এদের হিসাবেও ঝামেলা আছে। এই 5টা যে এনবিএফআইগুলো মানুষের কাছ থেকে ডিপোজিট নেয় না, কিন্তু এদের হিসাবে ভুল আছে। এছাড়া শেয়ার বাজারের কারসাজি আমরা জানি, মিউচুয়াল ফান্ডের অবস্থা জানি, বা অন্যান্য যেগুলো বিভিন্ন সমবায় সমিতি, বিভিন্ন তফসিলি নন তফসিলি যে প্রতিষ্ঠানগুলো আছে, সবগুলোর হিসাবে ভেজাল। সবগুলো হিসাব বাংলাদেশ ব্যাংক বলতেছে শুধু ব্যাংক আর এনবিএফআই এদের হিসাব তুলনামূলকভাবে শুদ্ধ। এখন এই যে ব্যাপার, এখন হিসাব যাই হোক না কেন, হিসাবপত্র পড়ে, কিন্তু এখন এই যে আর্থিক যে দুরবস্থা, মানে এই যে সম্পদ বাড়ে না, এই খেলাপি ঋণই কি একটা কারণ? বলছে যে না, খেলাপি ঋণ এটাই মেইন কারণ না। আর একটা কারণ হলো মানুষের ভিতরে আস্থার যথেষ্ট সংকট আছে। আস্থার সংকট আছে। আর আস্থার সংকট আছে। আর একটা সংকটের কথা বলছে হলো অনিশ্চয়তা। অনিশ্চয়তার কথা বলছে যে এটা হবে না। হলো যে মানুষজন আগে লোন নিত, দেখা গেল আরও বড় একটা কোম্পানি লোন নিচ্ছে। লোন নিয়ে লোন লোন 9 মাস বা 9 মাস ধরে শোধ না করলে তার এটা খেলাপি হিসাবে গণ্য করা হতো।
কিন্তু এখন পরিস্থিতি বদলাই গেছে। এখন 3 মাস যদি লোন না দেয়, হ্যাঁ 3 মাস, মাত্র 3 মাস যদি টাকা না দেয়, 3 মাস যদি না দেয়, তাহলেই তাকে খেলাপি ক্লায়েন্ট হিসেবে বিবেচনা করা হয়। মানুষ অনিশ্চয়তায় ভুগতেছে। বলা হচ্ছে যে কারেকশনের জন্য, হ্যাঁ পরিস্থিতি কারেকশন করবে, মানে অর্থাৎ আস্থার সংকট, খেলাপি ঋণ বা ওভারঅল ইকোনমি যে একটা রেকটিফিকেশনের দিকে যাচ্ছে, কিন্তু মানুষ আস্থা পাচ্ছে না, সেই রেকটিফিকেশনকে ভয় পায়। যদি এই বুঝি কোন কোন ধরনের বিপদ সামনে আসে, এই যে ভয়ের কারণটা, এটা ওখানে পড়ে যতটুকু বুঝলাম যে এটা ভয় পাচ্ছে। এই জন্য এই আস্থার সংকট, লোন নিয়ে আস্থা পাচ্ছে না, যে কোনো কারণে লোনটা যদি পিছিয়ে যায়, লোনের টাকা দিতে না পারে, 3 মাস পরে খেলাপি ঋণ হয়ে যাবে, বিভিন্ন ফেসিলিটিস বন্ধ হবে। তো এই একটা অনিশ্চয়তা কাজ করে। আস্থার সংকট তো আছেই। আস্থার সংকটে আমার কাছে মনে হয়েছে কি, এই যে এই যে বিভিন্ন লুটতরাজ হয়েছে বিভিন্ন ব্যাংকে, কিছু ব্যাংক তো আমরা জানি মার্জ হয়ে গেছে। এই যে লুটপাট হয়েছে বিভিন্ন ব্যাংকগুলোতে, তার চাইতেও বেশি মনে হয়েছে মানুষ আর্থিক প্রতিষ্ঠান থেকে মুখ ফিরিয়ে নিছে। মানুষজনের একটা 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 আস্থার ভরসা ছিল, ব্যাংকে টাকা কয়টা রাখছি, একসময় মাস শেষে দিন শেষে টাকা দেবে। কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু ব্যাংকে মাসের পর মাস ধরে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিতে পারে না। ফলে মানুষ তার যে আস্থার জায়গা, ব্যাংকিং সেক্টর বা আর্থিক সেক্টরে যে আস্থার জায়গা, এটা নষ্ট করে ফেলছে। শেয়ার মার্কেট আগে ধ্বংস হয়েছে, তারপর এখানে ব্যাংকিং সেক্টরে আস্থার জায়গাটা নষ্ট হয়ে গেছে। ব্যাংক কী করে, টাকা দিয়ে টাকা বানায়। তো চাইলে মানুষের গ্রাহকের ভিতরে যদি বিশ্বাস থাকে, না এই ব্যাংক বিট্রে করবে না, দিন শেষে আশা ভরসার জায়গা আছে এই ব্যাংকে, তাহলে টাকা সে দিতে পারে, ব্যাংক দিতে পারে। একজনের টাকা 10 জনকে সে দিয়া সার্কুলেট করতে পারে। কিন্তু দেখা যাচ্ছে কি, মিডিয়া ট্রায়াল হয়ে গেছে, অমুক ব্যাংক খারাপ, অমুক ব্যাংকের মালিক পক্ষ খারাপ, অমুক ব্যাংকের কি হয়েছে, এস আলম ঝামেলা, কি অমুক ব্যাংকের সরকারের ডিপোজিট নিয়ে অমুক ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, সরকার প্রশাসক বসাচ্ছে। এই যে বিষয়গুলো, হ্যাঁ এই বিষয়গুলো কর্পোরেট গভর্নেন্সের যে একটা একটা ঘাটতি ছিল, বা সেখানে যে কোয়ালিটি লিডারশিপ ছিল না, মানুষজন আস্থা হারায় ফেলছে। এই আস্থাগুলো ফেরত আসতেছে, যদিও এখন ফেরত আসতেছে, কিন্তু একটু সময় লাগবে আর কি, যেটা মনে হচ্ছে সময় লাগবে। এই আস্থার সংকটের জায়গাটা, এই মিডিয়া বা মানুষের পারসেপশনটা, আর্থিক প্রতিষ্ঠানের পারসেপশন পজিটিভ করতে হবে, তাহলেই মানুষ আর্থিক প্রতিষ্ঠানমুখী হবে। তো এই আস্থার সংকটটা ফেরত আনার চেষ্টা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে। তো খেলাপি ঋণ নিয়ে আর কি বলার আছে, সব দেশের ঋণ ঋণ সব দেশে লোন নেয়, কিন্তু লোনগুলো বাংলাদেশের এই ধরনের আস্থা অনাস্থা, বিভিন্ন ধরনের কুমতলব দুরভিসন্ধি চিন্তাভাবনার কারণে এদেশের অবস্থা আরও খুব মানে খুব খুব নাজুক একটা অবস্থায় আছে। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে খেলাপি ঋণ নাকি সর্বোচ্চ, সামনের বছর সামনে নাকি এটা 40% পৌঁছাবে, এখন নাকি এটা 35% আছে। এই হলো দেশের অবস্থা, সব মিলায় দেশের আর্থিক অবস্থা। স্বাভাবিক পারে নেই, সম্পদ বাড়তেছে না, গ্রাহকের কাছ থেকে প্রপার রেসপন্স পাচ্ছে না মানুষজন, পাচ্ছে না মানুষ। আর এই আর্থিক প্রতিষ্ঠানগুলো তাকে আছে রেগুলেটরি অথরিটির দিকে। তো মজার ব্যাপার হলো, রেগুলেটরি অথরিটি অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে একটা আমার কাছে যেটা খুব সিগনিফিক্যান্ট মনে হয়েছে, অনেকগুলো পয়েন্ট, এর মধ্যে একটা হলো সবগুলোর আগে নগদ লেনদেন হতো, এখন এই নগদ লেনদেনটা কমাই দিচ্ছে সরকার। চাচ্ছে, সরকার বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বা বাংলাদেশ ব্যাংক, এটা চাচ্ছে যে গ্রাহককে অ্যাকাউন্ট করার সাথে সাথে একটা ক্রেডিট কার্ড ধরাই দেবে, ফলে ট্রানজ্যাকশনের ভলিউম বাড়বে। আর যত বেশি ট্রানজ্যাকশন হবে তত বেশি অর্থনীতি ফুলে ফেঁপে উঠবে, অর্থনীতির যে চাকাটা আরও তত দ্রুত আগাবে। এটা একটা পদ্ধতি। এই যে দেখলাম যে কদিন আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, উনিও বলার চেষ্টা করছে যে নগদ লেনদেন সরকার বন্ধ করে দিতে যাচ্ছে 10 বছরের মধ্যে, বরং আমরা কার্ড ভিত্তিক নন ক্যাশ ট্রানজ্যাকশন করব 10 বছরের মধ্যে। আমরা এইটা একটা ভালো দিক। এর চেয়ে তার একটা সিগনিফিকেন্ট মনে হচ্ছে, এটা তো পাবলিকের পকেটের ইস্যু। আর একটা যেটা সিগনিফিকেন্ট মনে হয়েছে সেটা হলো
যে কদিন আগে একটা সার্কুলার দেখলাম, ট্রেড ট্রেড যারা ইন্টারন্যাশনাল ট্রেড সেকশনে ব্যাংকে চাকরি করে এদের জন্য সার্কুলারটা একটা ভালো একটা দিক, কিন্তু ভালো দিক। সেখানে খুবই ভালো দিক, খুবই ভালো দিক। সেখানে বলা হয়েছে যে একটা এক্সিলেন্ট একটা ডিসিশন নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। সেখানে এক্সিলেন্ট ডিসিশনটা কি, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের দিকে তারা টার্গেট করছে, যে যেমনি হোক গ্রোথ করতে হবে। আগে তো মুদির দোকানে নিয়ে টার্গেট ছিল, এখন ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের দিকে টার্গেট। 1 নম্বর টার্গেট কি, যে আগে ক্যাপিটাল মেশিনারিজ যারা আনতো, এই ক্যাপিটাল মেশিনারিজ আনার পরে, ইম্পোর্ট করার পরে তারা 3 বছরের মধ্যেই টাকা শোধ করার একটা সুযোগ পাইতো, ডেফার্ড পেমেন্ট বা ইউজেন্স পেমেন্ট। এটা 3 বছর, 3 বছর একটা টাইম লিমিট ছিল, অর্থাৎ 3 বছর সময়ের মধ্যে তারা এই টাকাটা পেমেন্ট করতে পারতো। ক্যাপিটাল মেশিনারি আনছি, এখন এখন এইটা 3 বছর ধরে ধরে টাকা পেমেন্ট করব, 3 বছর ধরে ধরে বায়ার্স ক্রেডিট নেব, সাপ্লায়ার্স ক্রেডিট ফেসিলিটিস নেব, ফোর্স লোনের ফেসিলিটিস নেব, ব্যাংকের সাথে ট্রানজ্যাকশন করব। কিন্তু না, বাংলাদেশ বলছে যে না, এখন ওই শুধু একটা সাইড বিবেচনা করলে হবে না। এখন ক্যাপিটাল গুডস, অর্থাৎ ক্যাপিটাল গুডস বলতে কি, ক্যাপিটাল মেশিনারিজ, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার, বিভিন্ন ভেহিকেল যেগুলা ম্যানুফ্যাকচারিংয়ে কাজে লাগে, যেগুলো বাংলাদেশে নতুন করে নতুন যে শিপিং কোম্পানি বাংলাদেশে রিবিল্ড হবে, যেগুলো বাংলাদেশে, এই যে ক্যাপিটাল গুডস, এই এরিয়ার মধ্যে যতগুলো আইটেম আছে সবগুলা এখন আনা যাবে, ইম্পোর্ট করা যাবে, এবং পেমেন্ট 3 বছর, 3 বছর ধরে ধরে ধীরে ধীরে পেমেন্ট করা যাবে। ডেফার্ড পেমেন্টের সময়ের ম্যাক্সিমাম লিমিট হলো 3 বছর, ম্যাক্সিমাম লিমিট 3 বছর। তো এই যে 3 বছরের ভিতরে পেমেন্ট দিতে পারতেছে বাংলাদেশ, এই যে ফেসিলিটি, এটা খুব এক্সিলেন্ট ডিসিশন, খুব এক্সিলেন্ট একটা ডিসিশন নিচ্ছে আমার কাছে মনে হচ্ছে। তো এই ডিসিশনের ফলে খুবই গ্রোথ হবে, ভবিষ্যতে খুব গ্রোথ হবে। আজকে যারা ফুলে ফেপে বড় বড় ব্যবসায়ী হয়েছে তাদের ব্যবসা মহিরুহ পর্যায়ে যাবে, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। আর একটা দিক হবে যে বিডার পারমিশন লাগবে না, মানে এই বিডা থেকে আগে অ্যাপ্রুভাল লাগতো, এই ধরনের এলসি করার জন্য অ্যাপ্রুভাল লাগতো, কিন্তু ওই পারমিশন ছাড়াই ব্যাংকে অ্যাপ্রোচ করলে ক্যাপিটাল গুডস আমদানির ক্ষেত্রে 3 বছরের লিমিট নিয়ে গুডস আমদানি করতে পারে। খুবই ভালো একটা সিদ্ধান্ত, খুবই ভালো সিদ্ধান্ত। আর শুধু সিদ্ধান্ত শুধু এখানেই না, এতে এই সিদ্ধান্তে তো আমার কাছে মনে হচ্ছে এই সিদ্ধান্তটা সরকার অনেক দেরিতে নিচ্ছে, এটা আরও অনেক আগে সিদ্ধান্ত নেওয়া লাগতো। একই সাথে সিদ্ধান্ত নিলে একসাথে অর্থনীতি চাকাটা ঘুরে ফিরে আসতো, চাকাটা আরও বাড়তো, মানে ইকোনমিক কন্ডিশনটা আরও 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 ভালো হতো। তো যাই হোক, তো এই যে এক্সিলেন্ট সিদ্ধান্তগুলো বাংলাদেশ ব্যাংক নিচ্ছে, এই সিদ্ধান্তের মধ্যে আমি মনে করতেছি যে অর্থনীতিতে খুব এর একটা ইম্প্যাক্ট পড়বে। ইন্ডাস্ট্রি যদি বাড়ে, ইন্ডাস্ট্রি যদি বৃদ্ধি পায়, ইম্পোর্ট ইম্পোর্ট যদি বৃদ্ধি পায়, এইটাই তো এক্সপোর্টে কাজে দেবে। এক্সপোর্ট আশা করি বাড়বে, ইম্পোর্ট বাড়লে এক্সপোর্ট একসময় বাড়বে। অর্থনীতি যে এই যে হাত বদল হবে, টাকাটা, ইকোনমির যে সার্কুলেশন, এটা বাড়বে। ফলে এই যে আস্থার সংকট, এটা দূর হবে, অনিশ্চয়তা এটা ধীরে ধীরে কাটবে। শুনতেছি এক ইকোনমি অর্থনীতি বলছে যে 5 থেকে 10 বছর সময় লাগবে অনিশ্চয়তা দূর হতে। এগুলো দীর্ঘ সময়ের ব্যাপার, কিন্তু যদি এরকম মাইক্রো চেঞ্জ আনা যায়, ছোট ছোট চেঞ্জ আনা যায়, তাহলে বেশি দিন সময় লাগবে না। দেশের মানুষ যত বড় বিপদেই পড়ুক না কেন, তাদের জীবন বা জীবিকা যত হুমকিতেই থাকুক না কেন, তারা একসময় ঘুরে দাঁড়াইতে পারবে। কালেকটিভ ওয়েতে হলো তাদের শক্তি, পাওয়ার অফ উই একটা কথা আছে, এটা বাংলাদেশের মানুষের আছে। ফলে এই যে পদক্ষেপগুলো নিয়েছে, এই যে ইম্পোর্ট বাড়ানোর জন্য, এই পদক্ষেপগুলো ভবিষ্যতে কাজে আসবে। এভাবেই দেশের অর্থনীতি বড় হবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এখানে শেষ না, তারপরেও এরপরে যেটা দেখলাম আর কি, এখানে বলা হয়েছে যে এই তো আরও অনেক কথাই লিখছে, 2-3টা কয়েকটা পরিসংখ্যানে এমনটাই মনে হয়েছে।
এখানে এখানে বলা হয়েছে যে এখন এই গুণগত মান, সম্পদের গুণগত মানও বাড়বে। এভাবে যখন দিতে থাকবে আস্তে আস্তে গুণগত মান বাড়বে। বাংলাদেশ ব্যাংক দিচ্ছে এই নতুন নতুন সার্কুলার, তো এরা যত দেবে, অথরিটি যত দেবে, তো সেটাকে কেন্দ্র করে মানুষের জীবনের মান বাড়বে, বা মানে অর্থনৈতিক চাকার গুণগত মান তত বাড়বে। তো যাই হোক, প্রতিবেদনটার ভিতরে শুরুর দিকে খুব হতাশার কথা, আর কালে বিভিন্ন ইনফরমেশন ম্যাচ করার পরে দেখলাম যে না, আসলে সামনে ভালো দিন আসতেছে, হতাশ হওয়ার কিছু নাই। ধন্যবাদ সবাইকে ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।